আর ৫টা রবিবারের মতোই আজকে সকালটাও শুরু হলো একটু ধীরস্থির, একটু শান্তভাবেই। সকালবেলা উঠেই চলে গিয়েছিলাম ছাদে পদ্ম গাছগুলো দেখতে। কয়েকদিন আগেও ভাবিনি যে পদ্ম গাছগুলোতে আমি কুঁড়ি পাবো বা স্ট্যান্ডিং লিফ আসবে। গাছগুলো যেন মনে হচ্ছিল একদম ঘুমিয়ে পড়েছে। তো তারপরে একটা গাছের গ্রুপ থেকেই সমাধানটাও পেয়েছিলাম, সেটাই অ্যাপ্লাই করেছিলাম। এখন পদ্ম গাছগুলো আপনাদের সামনে, দুটো গাছ ছাড়া প্রত্যেকটাতে কুঁড়ি চলে এসছে। চলুন আপনাদের সঙ্গে একবার দেখিয়ে নিই, আর পদ্ম গাছগুলো কীভাবে ভালো হলো সেটাও আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। প্রথমে যেই কুঁড়িটা দেখালাম এটা আগেও ফুটেছে, পুরো ফুলটা সাদা আর সাইডগুলো হালকা গোলাপির ছিটে, ভীষণ সুন্দর দেখতে। আর এই ফুলটা এই প্রথম এবারেই প্রথম এই কুঁড়িটা এলো, একদম ডিপ লালচে গোলাপি টাইপের রঙটা এসেছে। আমি বুঝতে পারছি না ক্যামেরায় কতটা সুন্দর আসছে। আর এদিকে আর একটা গাছেও কুঁড়ি এসেছে, তবে সেটা একেবারেই ছোট আর কি, এই 1 দিন বা 2 দিন আমার চোখে পড়লো। এই দেখুন একেবারে ছোট কুঁড়িটা, জানি না এটার কালার কীরকম হবে, তবে প্রত্যেকটা গাছে যে কুঁড়ি চলে এসেছে এটা দেখে ভীষণ আনন্দ হচ্ছে। সকালের গরম জলটা খেতে খেতে ছাদ বাগানের গাছগুলোকে একটু দেখে আবার সেই রোজকার কাজেই ফিরে এলাম। আজকে সকালে ঠিক করেছিলাম আজকে ভাত করব না, করব অন্য প্রদেশের একটা রান্না। আমরা মাঝে মাঝে এটা করে থাকি। প্রতিদিন ভাত বা রুটি খেতেই হবে সেরকম কোনো নিয়ম কিন্তু আমাদের বাড়িতে নেই। আমরা বিভিন্ন ধরনের রান্না, যেদিন অন্য ধরনের রান্নাগুলো করি সেদিন একেবারে ভাত বা রুটি এই ধরনের খাবারগুলো স্কিপ করে দিই। আজ যেমন বানাবো ঠিক করেছিলাম গুজরাটের একটি জনপ্রিয় খাবার। যে কোনো প্রদেশেরই জনপ্রিয় বা সাধারণ খাবারগুলো কিন্তু তৈরি করা ভীষণ সোজা। যেমন বাঙালিদের ধরুন ভাত, ডাল, আলু ভাতে আমাদেরকে কেউ যদি বানাতে বলে আমাদের যেমন ভীষণ সোজা লাগবে, তেমনই কিন্তু যে কোনো প্রদেশেরই যে বেসিক জনপ্রিয় খাবারগুলো সেগুলো বানানো খুব সোজা। এই খাবারটা বানানোর প্রস্তুতি অবশ্য কাল রাত্রিবেলাতেই নিয়ে রেখেছিলাম। তরকারির চেয়ে একটু বড় সাইজের বাটিগুলো হয়, সেই বাটির 1 বাটি পরিমাণ ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন একটু ধুয়ে বেটে নেব। অবশ্য আপনারা মেজারমেন্ট কাপ মেপে যদি করেন তাহলে মেজারমেন্ট কাপের 2 কাপের মতো আমি ছোলার ডাল ভিজিয়েছিলাম। অল্প অল্প করে জল যোগ করে ছোলার ডালটাকে একেবারে মিহি করে বেটে নিতে হবে। তবে জলের পরিমাণ যেন খুব বেশি না হয়। জলের পরিমাণটা আবার খুব বেশি হয়ে গেলে বা খুব পাতলা হয়ে গেলে জিনিসটা তৈরি করতে কিন্তু অসুবিধা হবে। একেবারে স্মুথভাবে বাটা হয়ে যাবে, কিন্তু ব্যাটারটা একটু ঘন থাকবে, সেরকমভাবে বেটে নিতে হবে। আমি কিছুটা ব্যাটার রেখে দিলাম, ওর সঙ্গে বিকালবেলা পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা এইসব মিশিয়ে বাবুকে একটু টিফিনের মতো চাপাটি করে দেবো বলে। আর এটার সঙ্গে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা, 2 তরকারির চামচের ঘরে পাতা টক দই, আর দিচ্ছি সামান্য একটু নুন, আর একই সাথে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ইনো। তবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে দুপুরের দিকে ডালটা বেটে রেখে বিকালের পরে জলখাবারের মতো করবেন, একদম প্রাকৃতিকভাবেই ফার্মেন্ট হয়ে যাবে, সেটা আরও ভালো। ইনোটা তাহলে আর ব্যবহার করতে হবে না। ইনোটা দেওয়ার পরে দেখুন বেশ ভালো রকম ডালটা কিন্তু ফুলে উঠেছে। ডালের পরিমাণটা বেশি ছিল বলে আমি অল্প একটু করে কিন্তু খাবার সোডাও ব্যবহার করে নিলাম। আর আপনারা দেখেই বুঝতে পারছেন ডালের যে ঘনত্বটা সেটা কিন্তু একটু বেশি রাখতে হবে। যদি মনে হয় ডালের ঘনত্ব খুব একটা বেশি নেই বা একটু জল হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অল্প একটু করে বেসন যোগ করেও এই ঘনত্বটা করে নিতে পারেন। তো এখন বুঝতেই পারছেন যে ঘনত্বটা কীরকম হবে। আর এইটাকে আমি এবারে স্টিম করতে বসাবো, সেজন্য একটা বেশ কানা উঁচু থালা নিয়ে নিয়েছি, কারণ এটা কিন্তু অনেকটা ফুলবে। কানা উঁচু থালাতে সামান্য একটু তেল নিয়েছি, ওটা ভালো করে বুলিয়ে এবার এই সম্পূর্ণ ব্যাটারটা ওই থালার মধ্যে ঢেলে দিচ্ছি। আর এটা স্টিম করতে বসানোর জন্য আগেই কড়াতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তাতে একটু সাবধানে থালাটা বসিয়ে নিতে হবে যাতে হাতেতে ছ্যাঁকা না পারে, সেটা একটু দেখবেন। আর সাইডগুলো যেন একটু ফাঁকা থাকে, যাতে বাষ্পটা ভালোভাবে চারিদিক থেকে বেরিয়ে এটা সুন্দরভাবে ফুলে ওঠে, সেটা যেন হয়। ভালোভাবে ঢাকা দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এবারে কিছুক্ষণ এটাকে রেখে দেব সেদ্ধটা হওয়ার জন্য বা বেশ ভালোভাবে ফুলে ওঠার জন্য। তার ফাঁকে বাড়ির অন্যান্য কাজগুলো তো আছেই, সেগুলোও সেরে নিচ্ছি। এর ফাঁকে ওপর থেকে যে কারি পাতা দিয়ে তড়কাটা দেওয়া হয়, তার জন্য বাগান থেকে কয়েকটা কারি পাতা তুলতে গেলাম।
এখন তো বাগানে যেতেই ভয় লাগে, বর্ষাকালে এত চারিদিকে ঝোপঝাড় হয়ে গেছে, তাও তো চারিদিক ব্লিচিং ছড়িয়ে ছড়িয়ে রাখি। কদিন আগেই শুনলাম আমাদের পাশের বাড়ির একজনদের বড় চন্দ্রবড়া সাপ বেরিয়েছিল। এদিকেও প্রায় ০.৫ ঘন্টা ৪৫ মিনিটের মতো হয়ে গেছে। একবার কেক যেভাবে চেক করে সেভাবে চেক করে নিচ্ছি যে ছুরির গায়ে কিছু লেগে আছে কিনা। ছুরিটা দেখুন একদম পরিষ্কার, মানে ভেতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে একটু ঠান্ডা করতে দেব, আর এর ওপরে যে তড়কাটা বা যে চাটনিটা ছিটিয়ে দেবো সেটা রেডি করে নেব। কড়াতে খুব সামান্য একটু সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেল বা সাদা তেল যে কোনো কিছুতেই করতে পারেন। তার মধ্যে একটু কালো সর্ষে নিয়ে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি যাতে কাঁচা লঙ্কার ঝালটাও আসে, আর শুকনো লঙ্কাটা একদম বোটা সহই দিয়েছি যাতে শুকনো লঙ্কাটা ভাজার সময় যে একটা সুন্দর ফ্লেভার বেরোয় না, শুধুমাত্র এই গন্ধটার জন্য। আর কিছু কারি পাতা দিয়ে দিয়েছি। তো সব কিছু ভালো করে একটু ভেজে নেব। যখন এর থেকে বেশ সুন্দর ভাজা গন্ধটা উঠে যাবে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর অল্প একটু চিনি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল, যাতে ধোকলাটার ওপর থেকে এটা ছড়িয়েও দেওয়া যায়, বা ধোকলা সাধারণত এটাতে ডিপ করেও খাওয়া হয়, তো সেই অনুযায়ী জলটা দিয়ে দিতে হবে। এবারে সব কিছু ভালো মতো ফুটে গেলে একদম গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। আপনারা পাতিলেবুর রসের পরিবর্তে কিন্তু তেঁতুল ভেজানো জলও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে যখন নুন বা চিনিটা দেওয়া হবে তার সঙ্গেই জল, তেঁতুল ভেজানো জল সব কিছু একসঙ্গে দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। হ্যাঁ, আজ সানডেতে এটাই ছিল আমাদের লাঞ্চের মেনু। অবাক লাগলেও এটাই সত্যি। আসলে রাত্রের দিকে হয়তো একটু রিচ খাওয়া হবে, তাই দুপুরের দিকটা একদমই হালকার উপরে সারলাম। আর ঠিক কতটা পরিমাণ স্পঞ্জি হয়েছে একবার দেখুন। আপনারাও এভাবে একবার ধোকলা বানিয়ে নিতে পারেন। বেশ হেলদি আর পুষ্টিকর একটা খাবার। আবার দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।